সদরে প্রবেশ নিতে চোখে পড়ে মেহেরপুর গেট। ছোট হলেও বেশ জাঁকজমকপূর্ণ আর কোলাহল। টাউনের মধ্যেই মেহেরপুর হলরুম, এটা আবার কমিউনিটি সেন্টার, আর এর পাশেই চহা পার্ক। অন্য সময়ে উন্মুক্তভাবে দেখা গেলেও বর্তমানে তা বন্ধই দেখা যায়। যুব কারিগর প্রশিক্ষণ কেন্দ্রটি একটু বাইরের দিকে বলতে গেলে গাংনী থেকে মেহেরপুর আসলে আগে চোখে পড়বে। দেশের অন্য সব জেলার সাথে যোগাযোগের জন্য বাস টার্মিনালটি আগে টাউনের মধ্যে ছিল। মেহেরপুর গেট ক্রস করলে তা দেখা যেত। তবে শহরের মধ্যে বাড়তি ভিড় আর কোলাহল তৈরি করাই বর্তমানে তা একটু বাইরের দিকে নিয়ে আসা হয়েছে। চুয়াডাঙ্গা মেহেরপুর হাইওয়ে দিয়ে আসলে আগে দেখা যাবে। টাউনের মধ্যে আরেকটু চক্কর দিলে দেখা যায় যে এখানে একটা স্টেডিয়ামও আছে। গুরুত্বপূর্ণ কোনো খেলা বা টুর্নামেন্টগুলো সাধারণত এখানে অনুষ্ঠিত হয়। তাছাড়া স্থানীয় সব বয়সের ছেলেগুলো প্রায় নিয়মিতই বিকালে খেলার জন্য বের হয়। এখন যেহেতু কোনো টুর্নামেন্ট নেই, তাই একই মাঠে কয়েক রকম খেলা একসাথে চলছে। স্টেডিয়ামের একটু সামনেই জেলার জজ আদালত, সরকারি আইন বিচারের কার্যকলাপ এখানেই হয়ে থাকে, আর সাথেই জেলার প্রশাসক কার্যালয়। ছুটির দিন বাদে অন্য সব দিনগুলোতে এখানে লোক সমাগম অনেক বেশি হয়। সন্ধ্যা হলে যদি গল্প করার জায়গা দরকার, তো ক্যাফে গার্ডেনে 30 টাকার কফি, আর যদি উদরপূর্তি করতে হয় তো ইয়ারুল হোটেলে রুটি নিহারি, 60 টাকা বাটি হয়তো। দরজায় এসে কড়া দিচ্ছে, যেন তার তর সইছে না আর। কুয়াশার চাদরে সবাইকে মুড়িয়ে নিতে অধৈর্য সে। তাই গ্রামের মানুষরাও শীতের নতুন সবজি বোনার মধ্যে দিয়েই শীতকে গ্রহণ করে নিতে ব্যস্ত।
হে শীত, তুমি দেখা দিতে পারো এবার, কুয়াশার মাঝে জড়িয়ে নিতে পারো আবার। খালি বয়সটাকে তুলবে তখন দেখছি। এখানে আসার আগে জানতাম না কি দেখতে পাবো, শুধু নদীর একটা বাঁক আর বাঁকের এখানে পলি জমা একটা ছবি দেখেই আসা। তবে যাই পাই না কেন যাব কুয়াশা মাখা উপরে, এরকম কিছু একটাই পরিকল্পনা ছিল। ভৈরবের এই বাঁকে এখন শীত বিধায় এই জায়গাটুকুতে পা ফেলা যাচ্ছে, নতুবা বর্ষায় তো নৌকো নিয়ে নামতে হবে। এখানে হাঁসের সংখ্যা অনেক হলেও এগুলো কোনো খামারের না। গ্রামের প্রায় সব বাড়িতেই বিশেষ করে মহিলারা হাঁস পালন করে থাকে। যাই হোক, অজানা কিছু দেখতে এসে হতাশ হয়নি।
জেলায় শীতের মাত্রা তুলনামূলকভাবে অনেক বেশি। তাপমাত্রায় দেশের সব থেকে কম না হলেও শৈত্যপ্রবাহ হলে 5-6 নেমে আসে। তবে অমাবস্যার দুর্নীতির প্রভাবটা এখনও খাঁটি বলেই মনে হয়। শীত মানেই সবজি, নতুন নতুন সবজি, আর মাঠে মাঠে ছেয়ে যায় সবুজ আর হলুদ রং। তবে কুয়াশার কারণে তার চপচপে ভাবটা একটু অন্যরকম মনোরম দেখায়। কলা গাছ চাষের প্রথম 4-5 মাস বলতে গেলে জমি ফাঁকা থাকার কারণে অন্তঃফসল হিসেবে অন্য সবজি আলাদা করে চাষ করা যায়, যেমন এখানে পেঁয়াজ। খুব সকালে উঠে গ্রামের কৃষক মানুষগুলো তাদের কর্মে ব্যস্ত হয়ে যায়। আমাদের মতো লেপ কাঁথার নিচে বেলা ভরে ঘুমোলে ওদের পেট ভরবে না, তাই আহার রুচি তরুণ মাঠে মাঠে গল্পে গল্পেই এদের জীবন চলে যায়। সে গল্পে যতটা না হাসি ঠাট্টা থাকে, তার চেয়ে বেশি থাকে অভাব। মেরে ফেলি মানে আমি তো সেদিন ভয় করছিলাম না মারে, দেখুন খাইদের গতে থেকে উঠি দেখুন পালিয়ে যাইছি, আর আমি সেই সরু বিদ্যুৎ গাছ দাঁড়িয়ে আছি দুপুরবেলায়। অভাবের গল্প এখানেই থেমে নেই। কেটে রাখা ধানগুলোর চেয়ে মাড়াই করা বাকি। এনারা মূলত দল বেঁধে কাজ করে, যারা ধান কাটে ওনারাই মাড়াই করে। কাজ শেষে বিঘা প্রতি 4-5 মণ ধান মহাজনের থেকে মজুর হিসেবে পাই। গ্রাম এলাকা ভেদে মনের তফাৎ হয়। মাঠে পেয়েছে এখনও ধান ধরার দৃশ্য দেখা যায় জানতাম না। তবে এই ধানগুলো বিক্রয়ের জন্য না, ওনারা এগুলো গোলায় ভরে সারা বছর খাবে বিধায় এভাবে যত্ন করে শ্রম দিয়ে আহার জমিয়ে রাখা, যেন গোলার মাঝে ধান নষ্ট না হয়ে যায়। আশেপাশে ক্ষেত খামার হলেও তেরাস্তার মোড়ে একটা হোটেল দেখা যায়। সাধারণ খাবার হলেও স্বাদ ভালো ছিল। আর হ্যাঁ, এখানে এখনও ডাল ফ্রি। শীত আসতে আসতেই পাখির কিচিরমিচির বেশি শোনা যায়। পরিযায়ী পাখির আগমনের সাথে সাথে স্থায়ী পাখিগুলো যেন জোর দিয়ে ডাকে, যেন শীতের আমেজে তারাও খুশি। আর তার সাথে ধান কাটারও মৌসুম পড়েছে। এক জায়গার মানুষ অন্য জায়গাতে এসেও ধান কেটে যায়, অনেকটা যাযাবরের মতন। ওনারা প্রতিদিন 1 থেকে 2 বিঘা ধান কাটে, তবে দলের লোক ভারী হলে বিঘার সংখ্যাও বেশি হয়। নদীর বাঁক ধরে এদিকে গেলে আগের জাদুখালি, আর অন্যদিকে বাঁক ধরে যেতে থাকলে জেলা পেরিয়ে চৌরাঙ্গা।
সেতুর আগেই কোমরপুর বাজার। যেহেতু একটু বেলা হয়েছে তাই খিচুড়ি শেষ সম্ভব, আর সাথে আলু ভর্তা ডিম ভাজি। তবে কেটার নাম পাওয়া আছে। পরানপুর মাটির রাস্তা। স্কুলের বই পড়া গ্রামের বাস্তব রূপ দেখতে হলে এরকম রাস্তায় আসতে হবে। হাঁটু অব্দি ধুলো, রাস্তার পাশে ট্রলি, মোটরের পানি আর ট্র্যাক্টরের আওয়াজ। একদিকে পরের মরশুমের জন্য জমি প্রস্তুত, আর অন্যদিকে ধান বস্তাজাতকরণ আর বিচুলি ফেলা দেওয়া। এ যেন পুরো রূপকথার গ্রাম দৃশ্য। রাস্তা ধরে এগিয়ে এলেই ভৈরবের আরেক বাঁক। পরানপুর গ্রাম বসতির মধ্যে যেতে হলে হয় নৌকো দিয়ে নদী পার হতে হবে, নতুবা রাস্তা ঘুরে আসতে হবে। জানি না পরানপুর নাম কেন, তবে দুটো রাস্তা হলেও পরাণ চলে যাওয়ার মতো। জনবসতি থেকে বেশ ভিতরে। এত বড় বিশাল ফাঁকা মাঠ জেলার আর কোথাও দেখা যায় বলে মনে হয় না। তবে শুধু বিশাল মাঠই এর একমাত্র পরিচয় তা না। এই মাটি রাস্তা ধরে যেতে থাকলে দেখা মিলবে নাগার বিলের। গ্রামের নাম বল্লভপুর ভবের পাড়া। বাইক নিয়ে এই রাস্তায় না আসাই শ্রেয়। পায়ে হাঁটাই ভালো হবে, তবে যেহেতু বেশ দূর তাই সাইকেলই হয়তো সবচেয়ে ভালো অপশন। বিলের পাশে ছোট এই ছাউনিতে কারা থাকে সঠিক জানি না, তবে হয়তো বিল ভাড়া দেওয়ার জন্য থাকে তারা। এখান থেকে একটু গেলেই সীমান্ত। এরকম জায়গার জন্য সকালে বের হওয়াটাই যুক্তিগত। না হয়তো এই সাজবেলায় কেউ নৌকা চড়াবে না, আর একটু পাশে ঘুরেও দেখা যাবে না।
রসিকপুর জেলার অন্যতম সুন্দর গ্রাম। এই জলকপাটখানির বয়স খুব বেশি হবে না। শীতে নদীর পানি কমে যায় বিধায় স্রোতেরও তেমন দেখা মেলে না, তাই এখন এই বাঁধ খুলে দেওয়া। তবে গ্রীষ্ম বর্ষার সময় এর উপর অবধি পানি চলে আসে, তখন বাঁধ দিয়ে রাখা হয়। নদীর ওপারের গ্রাম রতনপুর। এখন বাঁধে পানি না থাকায় দুই গ্রামের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ। কেউ বা সাইকেলে, কেউ বা পায়ে হেঁটে, কেউ কেউ আবার বাইক নিয়েও যায়। গ্রামের নাম রসিকপুর কেন জানি না, তবে রসিক রসিক একটা আমেজ দেখা যায়। না হলে এই ঠান্ডায় না কেউ শখ করে ডিঙা নিয়ে মাছ ধরে, না কেউ নদীতে চাপ দেয়, কেউ কেউ তো আবার একটার জন্য মাচা বানিয়ে রেখেছে। মেহেরপুর সদর থেকে মুজিবনগর কমপ্লেক্স যেতে ঠিক মাঝখানে মোনাখালী। ভৈরবের এই তীরে গড়ে উঠেছে স্কুল, কলেজ, বাজারসহ আরেক সোজা খাবারের দোকান। সেতুর উপর দেওয়ালে সব যেন একসাথেই দেখা যায়। সেতু পেরিয়ে একটু সামনেই দাঁড়িয়েপুর খেলার মাঠ। ভৈরবের তীরবর্তী হওয়ায় এই মাঠ অন্য যে কোনো খেলার মাঠ থেকে অবশ্যই একটু আলাদা। একটু পাশেই দেখা মিলবে সাঁকো। পুরনো সাঁকো, তাই একটু ঝুঁকিপূর্ণ, এমনকি পায়ে হাঁটার ক্ষেত্রে। এখান থেকে একটু দক্ষিণে তাকালে দেখা যায় আরেক সাঁকো। সাঁকোতে বাইক, সাইকেল সবকিছু নিয়ে যাওয়া যায়। সাঁকোর উপরে খানপুর, পুরন্দরপুর সহ আছে দাঁড়িয়াপুরের কিছু অংশ। গ্রামের ছেলেদের মাছ ধরার প্রতি অন্যরকম এক নেশা আছে। কিবা বর্ষা, কিবা শীত। হোটেলের মধ্যে পুকুর করা থাকে, যেখানে হচ্ছে বিভিন্ন রকমের মাছ থাকে তাজা। দাঁড়া এখানে। আর গোসল করার জন্য বাড়িতে কলের কি দরকার, যেখানে নদীময় পানি।
তবে সব জায়গায় ঝাঁপ দেওয়া যাবে না। ঘাসের মতো এই লতাগুলোকে আশি বলে। উচ্চতায় যথেষ্ট বড়, এগুলোতে পা জড়িয়ে গেলে সাঁতার কাটা সম্ভব হবে না, তাই ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আশির উপর ঝাঁপ দেওয়ার চেয়ে শাখা থেকে আশি দেখাই ভালো। জেলার একমাত্র মোনাখালী থেকে বিশ্বনাথপুর, শিবপুর, ভবানীপুর গ্রামের মধ্যে দিয়ে বাগোয়ান আসতেই এত লম্বা রাস্তা জুড়ে নদীর সাথে আসা যায়। পরানপুরের ওদিকে অনেকটা এরকম থাকলেও রাস্তায় অনেক বাঁক আর ভাঙা রাস্তা হওয়ার কারণে সেভাবে উপলব্ধি করা যায়। সেতুর নাম রতনপুর সেতু, এর পূর্বে রসিকপুর, আর সেতুর ঠিক পশ্চিম দিক থেকেই বাগোয়ানের শুরু। উপর থেকে দেখলে নিচের পরিবেশটা আলাদাভাবে বোঝা মুশকিল। নদীর পাশে ফাঁকা জমিগুলোতে হালকাভাবে ফসলের চাষ হয়। যেহেতু শীতকাল, তাই গিন্নির হাতে দুপুরের খাবার খেয়ে ডিঙা নিয়ে ব্যস্ত স্বামী। নিছক মাছ ধরার নেশা। যদি আরেকটু আগে আসা যেত তবে উনি আমাদের নৌকা চড়াতো। তবে নদীতে নৌকা বেড়ানোই থাকে সবসময়, তবে
মাঝি ছাড়া আমাদের একলা চালানো সম্ভব না। তাই এ যাত্রায় মুজিবনগরে কোনো বৈঠার ধ্বনি নেই। মেহেরপুর জেলার সবচেয়ে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। মূল ফাটক দিয়ে ঢুকে সোজা গেলেই মুজিবনগর স্মৃতিসৌধ। মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা। 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠনের সময় এর নামকরণ করা হয় মুজিবনগর। সেদিন এটাও নির্ধারণ করা হয়েছিল যে মুজিবনগরই হবে বাংলার রাজধানী। তবে পরবর্তীতে তা না হওয়ার কারণটা জানি না। স্মৃতিসৌধের প্রতিটি কাঠামোই মুক্তিযুদ্ধের এক একটি ইতিহাসকে তুলে ধরে। লাল রঙের এই স্থানটিতে বাংলাদেশের প্রথম সরকার তাজউদ্দিন আহমেদ শপথ গ্রহণ করে। মোট 23টি স্তম্ভ দ্বারা পাকিস্তানের 23 বছরের শাসনকাল, 11টি সিঁড়ি দ্বারা 11 সেক্টরে বিভক্ত বাংলাদেশ, আর মেঝেতে পাথর ও বৃত্তাকারগুলো দিয়ে 7.5 কোটি মানুষের সংখ্যা ও 1 লক্ষ বুদ্ধিজীবীর খুলি বোঝানো হয়েছে। স্তম্ভগুলোর সর্বডানিটির উচ্চতা 9 ফুট 9 ইঞ্চি, যা দ্বারা ইঙ্গিত করা হয় রক্তক্ষয়ী 9 মাস 9 দিন যুদ্ধের। এর পরের স্তম্ভগুলো 9 ইঞ্চি করে করে বড় হতে থাকে। একটু ভালো করে লক্ষ্য করলে এই স্তম্ভগুলোর দেয়ালে কিছু ফটো দেখা যায়, যা দ্বারা যুদ্ধের সময় পাক বাহিনীর বাঙালিদের উপর চালানো গুলির ইতিহাসকে ব্যক্ত করে। 1987 সালের দিকে নির্মিত এই মুজিবনগর স্মৃতিসৌধটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক নিদর্শন। সৌধ ঘুরে ক্লান্ত হয়ে গেলে পাশেই লেবুর শরবত, গ্লাস প্রতি 10 টাকা। আর সাদা সাদা এগুলোর নাম তোকমা। শীতকালে আমবাগানের মাঝে বসে মেলা। বছরের অন্য সময়তেও এসব দোকানগুলো থাকে, তবে জমজমাট হয় এই শীতেই। অনেক দোকান, অনেক জিনিস, সব ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। সো মিউজিক।
মেলার বাজার শেষে মুজিবনগর মেমোরিয়াল কমপ্লেক্স। প্রায় 7 বছর ধরে নির্মিত এই কমপ্লেক্সের ভিতর রয়েছে বাংলাদেশের মানচিত্র সহ মুক্তিযুদ্ধের ছোট বড় অনেক নিদর্শন। এবার একটু পিছন থেকে শুরু করা যাক। শোভাবর্ধনকারী এই বাগানগুলো কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের কোনো না কোনো ঘটনাকে ইঙ্গিত করে। উনিশশো সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সর্বপ্রথম এই স্মৃতি কমপ্লেক্সটি নির্মাণের পরিকল্পনা করে। মানচিত্র আর আর্ট গ্যালারির দায়িত্ব দেওয়া হয়েছিল বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপিকা ডক্টর জেবন নাসরিন আহমেদকে, আর ভাস্কর্য নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল ভাস্কর্য মুজিবুর রহমান মুজিবকে। সালের শেষের দিকে এই কমপ্লেক্স নির্মাণের কাজ প্রাথমিকভাবে শুরু হয়, যার অন্ত ঘটে 2012 দিকে। মানচিত্রের মাঝে ছোট বড় প্রায় 71টি নিদর্শন রয়েছে। জনসাধারণ সবার জন্য এই কমপ্লেক্স উন্মুক্ত। নির্মাণের শুরুতে সিরামিক ইট দেওয়া হলেও প্রধান দায়িত্বে থাকা ডক্টর জেবন নাসরিন আহমেদ তা পছন্দ করেননি। মাটির সাথে বাঙালির সম্পর্ক অতি নিবিড়। মাটি কেটে মাঠে খেটেই অধিকাংশ মানুষের জীবিকা আহরণ হয়, তাই তিনি মাটির তৈরি ইট দিয়েই কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন। ঘুরে দেখলে প্রতিটা ইট, প্রতিটা দেয়াল যেন এক একটা চিত্র, আমাদের দেশের চিত্র, আমাদের মুক্তিযুদ্ধের চিত্র, আমাদের স্বাধীনতার চিত্র, আমাদের বিজয়ের চিত্র। তাই মেহেরপুর একটা ছোট্ট টাউন হলেও সে তার সাধ্যমতো মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার মাধ্যমে হোক আর গ্রামগঞ্জের জীবনধারণের মাধ্যমেই হোক অথবা ভৈরবের কলতানেই হোক, সে চেষ্টা করছে নিজেকে তুলে ধরার। তো এই ছিল আমার মেহেরপুর, আমাদের মেহেরপুর।